মানুষের সবচেয়ে প্রবল ও আদিম অনুভূতি হল অজানিতের ভয় এবং সেই ভয়ানক রসের রহস্যকে সেই যুক্তিমার্গীয় পথে সবসময় ব্যাখ্যায় বা বিশ্লেষণে সমর্থ হয়নি। যুক্তির অগোচরে এই ভয়প্রবণ মানসিকতা এক প্রকার ভৌতিক অতি প্রাকৃতিক চেতনাকে আরও জাগিয়ে তোলে। যুগে যুগে ভূত দেখেছেন হাজার হাজার মানুষ। যারা দেখেছেন তাঁদের দলে আছেন দিগ্বিজয়ী বীর থেকে অনেক রাজা মহারাজা, আছেন ঐতিহাসিক, বৈজ্ঞানিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিক। সাধারণ গ্রামের মানুষ থেকে ইংল্যান্ড বা আমেরিকা নিবাসী মানুষের মধ্যে অনেকেই ভূত দেখেছেন। যারা দেখেছেন তারা এমনভাবে দেখেছেন যেটা এমনিতে প্রমাণ করা সম্ভব নয়। ভূত দেখা যায় গভীর রাত্রে, একলা চলার পথে, কোনো দিঘির ধারে, রাতের অন্ধকারে অথবা শ্মশান বা কবরস্থানে। বিশ্ব সাহিত্যে হন্টেড হাউস বা পরিত্যক্ত হানাবাড়ির অবদান অসামান্য। আমাদের দেশের শত সহস্র জমিদার বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে এইসব গল্প গড়ে ওঠে। এইসব গল্প আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে। তাই মহাভারতের নির্জন প্রান্তর পেরিয়ে ক্ষুধিত পাষাণের আর্তক্রন্দন এর হাতছানি দেয়। এমনকি নগরান্নয়নের জন্য অনেক সময় পরিত্যক্ত কবরস্থান বা শ্মশানেও যখন আধুনিক অট্টালিকা গড়ে ওঠে, তখন সেই সব অট্টালিকার বাসিন্দারা অনেক সময় ভূত অথবা পরলৌকিক আত্মার উপস্থিতি উপলব্ধি করে থাকেন। অনেকেই বলে থাকেন যে তাঁরা ভূতে বিশ্বাস করেন না, বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু তাঁরাই অনেক সময় কোনো কোনো পরিবেশে এমন কিছু দেখেন বা উপলব্ধি করেন যে তারপর তাঁদের অনেকেই জোর গলায় তাঁদের অবিশ্বাসের কথা আর বলতে পারেন না। আসলে ভগবানে বিশ্বাস হয়তো অনেকে করেন না, কিন্তু ভূতে বিশ্বাস করেন প্রায় সকল মানুষই, মুখে স্বীকার করুন অথবা না করুন। এই প্রসঙ্গে বিখ্যাত সমাজবাদী লেখক জনসনের ভাষায় বলতে হয়, অল arguments are against it, but all beliefs are for it. ভারতে বেশ কয়েকটি ভুতুড়ে জায়গা রয়েছে এবং প্রতিটি রাজ্যেরই বলার মতো নিজস্ব একটি ভুতুড়ে গল্প আছে। সিমলায় একটি সুড়ঙ্গে কর্নেল বারুগ নামে এক ব্যক্তির আত্মা বিচরণ করে বলে বিশ্বাস করা হয়। রাজস্থানের জয়পুর ও আলোয়ার শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভ্যানগড় দুর্গটিও নানা রকম ভৌতিক অস্তিত্বের উপলব্ধি করা যায়, যে কারণে সেখানে সূর্যাস্তের পর কাউকে যেতে দেওয়া হয় না। এই রকম মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে ডাউ হিল পর্যন্ত এই পরলৌকিক অস্তিত্বের কথা নানা স্থানেই শোনা যায়। আমাদের কলকাতা শহরের মধ্যেও বেশ কিছু বাড়ি আছে যা ভুতুড়ে বাড়ি নামে সকলের কাছে পরিচিত। এই বাড়িগুলির কথা বলতে গেলে প্রথমেই আসে রাইটার্স বিল্ডিংয়ের নাম। 1900 দশকের গোড়ার দিকে রাইটার্স বিল্ডিং প্রতিষ্ঠিত হয় এবং এখানে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কেরানিরা বা যারা সরকারি লেখালেখির কাজ করতেন তাদের অফিস ছিল। 1930 সালের 8ই ডিসেম্বর 3 তরুণ বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশ এখানে তৎকালীন পুলিশ ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনের, যিনি বন্দীদের ওপর অকথ্য অত্যাচার করতেন, তাকে হত্যা করেন। মনে করা হয় যে বিল্ডিংয়ের 5ম ব্লক, যেখানে কর্নেল সিমসন গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তার আত্মা এই জায়গাটিতেই থেকে যায় এবং নানা রকম এলোমেলো আওয়াজ, পায়ের বুটের শব্দ বা হাসির শব্দ দিয়ে তার অস্তিত্বকে বুঝিয়ে দেয়। এখানে কোনো কর্মচারী সন্ধ্যার পর থাকার ঝুঁকি নেন না। এটি আজ বিল্ডিংয়ের সবচেয়ে স্বল্প পরিদর্শিত স্থান। এরপরেই বলতে হয় হেস্টিংস হাউস। আলিপুরে অবস্থিত হেস্টিংস হাউসটি তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিজের জন্য তৈরি করেছিলেন এবং আজ এটি একটি সুপরিচিত মহিলা কলেজ। কলেজের শিক্ষার্থীরা প্রায় দাবি করেন যে একজন লোককে তারা দেখেছেন যাকে ওয়ারেন হেস্টিংস বলে মনে করা হয়। তিনি একটি ঘোড়ায় চড়ে এখানে কোনো কিছুর সন্ধান করেন। মনে করা হয় যে হেস্টিংস তাঁর শেষ জীবনের শেষ বছরগুলিতে অত্যন্ত হতাশাগ্রস্ত ও দুঃখ পেয়েছিলেন। অনেকে বিশ্বাস করেন যে তার আত্মা সত্যই কোনো শান্তি খুঁজে পায়নি এবং এখনও এটির সন্ধানে রয়েছে।
কেউ কেউ কলেজ শূন্য থাকা অবস্থায় গভীর রাতে একটি ছোট ছেলের এলোমেলো কথা এবং ফুটবল খেলার শব্দ শুনেছে বলে দাবি করে। এরপরে বলতে হয় ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগারের কথা। 1836 সালে নির্মিত বেলভেডিয়ার এস্টেটের জাতীয় গ্রন্থাগার দুটি জিনিসগুলির জন্য পরিচিত। প্রথমটি এটির বিরল বইয়ের সংগ্রহ এবং দ্বিতীয়টি প্রায়শই নানা অলৌকিক ঘটনা। চত্বরের প্রহরীরা প্রায়শই কোনো মহিলার এলোমেলো আওয়াজ শুনতে পেয়ে অভিযোগ করেন। সম্ভবত লর্ড মেটকাফের স্ত্রী, যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন, তাঁর আত্মা এখানে ঘুরে বেড়ায়। যে বই যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে ঠিকভাবে না রাখলে ঘরের কাছে নিঃশ্বাসের স্পর্শ পাওয়া যায়। এছাড়া এই লাইব্রেরিটি 2010 সালে যখন সংস্কার করা হয়েছিল তখন সংস্কারের স্থানে প্রায় 12 জন লোক নির্মমভাবে মারা যান এবং বলা হয় এই মৃতদের আত্মারাও এখানে রাতে ঘুরে বেড়ায়। এরপরে বলতে হয় রবীন্দ্র সরোবর স্টেশনের কথা। রবীন্দ্র সরোবর স্টেশনে শেষ ট্রেনে যারা চড়েছেন তাদের মধ্যে অনেক যাত্রীর মধ্যে প্রায়শই কোনো ছায়া দেখতে পান এবং অদ্ভুত শব্দ শুনতে পান যার কোনো ব্যাখ্যা হয় না। বলা হয়ে থাকে যে সমস্ত মানুষ এখানে আত্মহত্যা করেছিলেন বা চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের আত্মা এখনও এর চত্বরে ঘুরে বেড়ান এবং নিজেদের অস্তিত্ব বোঝানোর চেষ্টা করেন। কলকাতার আরেকটি বিখ্যাত ভৌতিক জায়গা হলো সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান। কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সাউথ পার্ক স্ট্রিট কবরস্থানে প্রবেশ করলেই আপনার এক বিচিত্র শীতল অনুভূতি হবে। চারিদিকে গাছপালা এবং তার নিচে পরপর কবর। শেষ কবর প্রায় 200 বছর আগেকার। এখানকার বেশিরভাগ কবর ব্রিটিশ সেনা এবং তাদের পরিবারের। আত্মারা কখনো কারো ক্ষতি করে না, তবে শোনা যায় একবার একদল বন্ধু সেখানে ছবি তুলে ডেভেলপ করলে দেখতে পান প্রতিটি ছবিতে একটি ছায়ার উপস্থিতি। কয়েকদিন পরে যে ছেলেটি ছবিটি তুলেছিল তার হাঁপানি না থাকা সত্ত্বেও হাঁপানির আক্রমণে মারা যায়। এরপর চলুন যাওয়া যাক উইপ্রো অফিস সল্টলেকে। কলকাতার উইপ্রো সম্ভবত ভারতের একমাত্র অফিস যা তার কর্মীদের অফিসের কিছু অংশ থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দিয়েছে, বিশেষ করে টাওয়ারের 3য় স্তর। স্থানীয়দের মতে যে প্লটটিতে এই অফিসটি অবস্থিত পূর্বে সেখানে একটি কবরস্থান ছিল এবং প্রায়ই এখানে নানা মহিলাকে ধর্ষণ করে খুন করে পুঁতে দেওয়া হতো। কর্মীরা বলেন ওয়াশরুম বা করিডোরে নানা রকম আওয়াজ এবং বিচিত্র সব কর্মকাণ্ড, যেমন হঠাৎ কোনো দেরাজ খুলে যাওয়া বা দরজা বন্ধ হয়ে যাওয়া, পায়ের শব্দ ইত্যাদি দেখা বা শোনা যায়। অনেক অনুসন্ধান করেও এর কারণ খুঁজে পাওয়া যায়নি। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব আরেকটি অন্যতম জায়গা যেখানে লোকমুখে অনেক কথা শোনা যায়। 1930-এর দশকের মাঝামাঝি জর্জ উইলিয়ামস নামে একজন ঘোড়দৌড় প্রতিযোগীর 5টি সাদা ঘোড়া ছিল। এর মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় ঘোড়ার নাম পার্ল। পার্ল প্রায় প্রতিটি দৌড়ে জয়ী হওয়ায় ট্র্যাকের রানী নামেও পরিচিত হয়েছিল। বয়সের সাথে সাথে পার্লের গতি কমে যায় এবং কলকাতার ডার্বিতে হেরে যায়। এর ফলে জর্জ প্রচুর টাকা লোকসান করেন। পরের দিন সকালে পার্লকে গুলিবিদ্ধ অবস্থাতে মৃত অবস্থায় পাওয়া যায়। আগেকার দিনে অনেক সময় যখন ঘোড়া অসুস্থ হয় বা বয়স্ক হয়ে যায় তখন তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য হত্যা করা হতো। তবে উদ্বেগ বা হতাশার কারণে পার্লকে গুলিবিদ্ধ করা হয়েছিল কিনা তার রহস্য থেকেই যায়। এবং আজও লোকেদের দাবি গভীর রাতে, বিশেষত শনিবারের টার্ফের ট্র্যাকগুলি পেরিয়ে একটি সাদা ঘোড়া ছুটে বেড়াচ্ছে। হয়তো পার্ল নিজেই তার পরাজয় মেনে নিতে পারেনি। উত্তর কলকাতায় হুগলি নদীর তীরে হরিঘোষ স্ট্রিটে অবস্থিত পুতুলবাড়ি কলকাতার আরেকটি ভুতুড়ে বাড়ি।
বাড়িটির বাইরের অংশটি একটি পরিত্যক্ত গুদামের মতো দেখায় এবং এটি আজ একটি গেঞ্জি বুননের কারখানা। এই বাড়িটির সৌন্দর্য এর ভিতরে ঢুকলে বোঝা যায়। এটিতে বিশাল পুতুলের সংগ্রহ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে প্যারানর্মাল বা অলৌকিক ক্রিয়াকলাপ। কথিত আছে যে বিগত দিনগুলিতে ধনী বাবুদের দ্বারা যৌন নির্যাতন করা মহিলার আত্মারা এখনও ভবনের উপরের তলাগুলিকে ভুতুড়ে করে রেখেছে। ঘরে বসে প্রায়শই চুড়ি অলংকারের ঝংকার বা হাসির শব্দ শোনা যায়। এরপর চলুন যাওয়া যাক নিমতলা মহাশ্মশানে। মধ্য কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত নিমতলা মহাশ্মশান সম্ভবত কলকাতার প্রাচীনতম শ্মশান। কালী পুজোর রাতে অঘরীরা এই জায়গাটি পরিদর্শন করে এবং যাদের দাহ করা হয়েছে তাদের দেহাবশেষ খেয়ে তাদের অলৌকিক শক্তিতে জাগ্রত করে। এটা ভাবতেই গা শিউরে ওঠে। 1943 সালে নির্মিত হাওড়া ব্রিজটি কেবল স্থাপত্য সৌন্দর্য নয়, এটি কলকাতার একটি বিখ্যাত ভুতুড়ে স্থান। বছরের পর বছর ধরে সেতু থেকে লাফিয়ে আত্মহত্যা করার অসংখ্য ঘটনা ঘটেছে। যেসব কুস্তিগিররা অনেক ভোরে অনুশীলন করেন তারা দেখেছেন ভোর 3টে সাড়ে 3টের দিকে একটি হাত ঠিক জলের উপর তুলে সাহায্যের জন্য চাইছে। যারা এই ডুবে যাওয়া ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেছেন তারা সকলেই ডুবে গেছেন। এই হাতটি কার সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এই রকম আরও বেশ কিছু জায়গার কথা লোকেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, সেগুলি সত্যি যুক্তির বাইরে। যদি আমার ভিডিওটি পছন্দ হয় তো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।